হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন সেশন শেয়ার করব। ওটা হলো ক্লাস 7-এর প্রথম একটা প্রবন্ধ রয়েছে, পাঠ্যাংশ রয়েছে, যার নাম হলো দ্য বুক অফ নেচার। কে লিখেছেন? জওহরলাল নেহরু। দেখো, একটু একটু ব্যাকগ্রাউন্ডটা বলে বলে দেওয়াটা ভালো, কারণ এটা কোনো নির্দিষ্ট কোনো বই নয়, ঠিক আছে? জওহরলাল নেহরু আমরা সবাই চিনি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। উনি ওনার কন্যা ইন্দিরা গান্ধীর সঙ্গে চিঠির মাধ্যমে নিজের মতামত, নিজের জীবন দর্শন উনি শেয়ার করতেন চিঠির মাধ্যমে। তো তোমাদের এই পাঠ্যাংশটির সেই সমস্ত চিঠির একটি অংশ, ঠিক আছে? দ্য বুক অফ নেচার নামে প্রকাশিত হয়েছে। এবারে একটু টাইটেল বা শিরোনাম সম্পর্কে বলে নেওয়া যাক। দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই। অর্থাৎ লেখক এখানে প্রকৃতিকে বইয়ের সঙ্গে তুলনা করেছেন। বই কী জিনিস? বই যেমন আমাদেরকে জ্ঞান আহরণে সাহায্য করে, জ্ঞান দিয়ে আমাদেরকে মানব মস্তিষ্ককে সমৃদ্ধ করে, তেমনই জওহরলাল নেহরুর কথা মতে প্রকৃতি এবং তার প্রত্যেকটি উপাদান আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয়, আমাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করে তোলে। যেমন ধরো, এখানে তিনি বলতে চেয়েছেন, যেমন ধরো আমরা দেখছি কোনো ঝর্ণা, কোনো নদী, কোনো পাহাড় পর্বত, এগুলো কি একটা প্রকৃতিরও একটা অংশ। তো এরা আমাদেরকে কিছুই নয়, ইতিহাস সম্পর্কে বলে দেয়। যেমন ধরো, যে নুড়ি পাথরটা আমরা আজকে সমুদ্রের ধারে দেখছি পড়ে আছে, তা হয়তো কোনো একদিন একটা কোনো পাহাড়ের অংশ ছিল, নদী বা বাতাস দ্বারা ক্ষয়ীভূত হয়ে সে আজ এখানে পতিত হয়েছে। অর্থাৎ এখানে তিনি বলছেন যে দ্য নেচার ইটসেলফ ইজ আ বুক ফর আস অ্যান্ড উই ক্যান ডেরাইভ প্লেজার বাই কালেক্টিং নলেজ ফ্রম দিস নেচার। আমরা আনন্দ পেতে পারি জ্ঞান আহরণের মাধ্যমে। কোত্থেকে? এই প্রকৃতির কাছ থেকে। সো লেটস স্টার্ট উইথ দ্য অথর্স বায়োগ্রাফি ফার্স্ট। প্রথমে লেখকের বায়োগ্রাফি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তিনি ছিলেন আমাদের ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ ওয়েল নোটেড ওয়ার্কস। তার কিছু বিখ্যাত বইয়ের নাম বলা আছে আর কি। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস. During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 দশকের শেষের দিকে তার মেয়ে ইন্দিরার সঙ্গে তিনি নিজের আইডিয়া, থট, নলেজ, নিজের জ্ঞান ভাগ করে নিতেন। কীভাবে? থ্রু হিজ লেটার্স দ্যাট হি রোড টু ইন্দিরা। ইন্দিরার উদ্দেশ্যে লেখা চিঠির মাধ্যমে তিনি নিজের জ্ঞান, নিজের ধারণা, জীবন দর্শন ইন্দিরার সঙ্গে ভাগ করে নিতেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. দেখো, এই সমস্ত চিঠিগুলোকে পরবর্তীকালে একটা পুরো বই হিসেবে প্রকাশিত করা হলো, যার শিরোনাম ছিল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, অর্থাৎ এক কন্যার প্রতি তার বাবার বা পিতার চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট The present text is an excerpt from the book. এই যে তোমাদের বর্তমান পাঠ্য যে অনুচ্ছেদটা বা প্রবন্ধটা, ওটা হলো সেই বইয়ের একটি সংক্ষিপ্ত আকারে, বইয়ের একটি অংশ এখানে দেওয়া হয়েছে। লেটস স্টার্ট উইথ দ্য প্যাসেজ। ওকে, বলা হচ্ছে, দেখো সর্বপ্রথমে বলি যে তোমাদেরকে প্রথমে আমি আক্ষরিক অর্থসহ বাক্যের মানে বলে দেবো। ওকে, তারপর লাস্টে গিয়ে গ্রামার পার্সপেক্টিভ থেকে, গ্রামারের দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের এই কম বয়সে থেকে যে সমস্ত গ্রামারগুলো অবশ্যই শেখা উচিত ওইগুলো আমি একটু পয়েন্ট আউট করে দেবো, যাতে তোমাদের গ্রামারে আস্তে আস্তে বেসটা স্ট্রং হতে থাকে। অ্যান্ড তারপরে অবশ্যই শব্দের মানেগুলো বলে দেবো। নো ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, লেটস স্টার্ট। When you and I are together, you often
ask me questions about many things. যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি, তুমি মানে বুঝতে পারছো জওহরলাল নেহেরু তার কন্যাকে চিঠি লিখছেন, তাহলে তুমি মানে ওনার কন্যা আর আই মানে জওহরলাল নেহেরু নিজে। তো তিনি বলছেন যে হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস। যখন আমি এবং তুমি ইউ অ্যান্ড আই টুগেদার একসঙ্গে থাকছি বা থাকি, তুমি প্রায় আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করো বিভিন্ন বিষয় সম্পর্কে, মেনি থিংস বিভিন্ন বিষয়, অ্যান্ড আই ট্রাই টু অ্যানসার দেম, এবং আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। ওকে, now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন তুমি তো মুসৌরিতে রয়েছো এবং আমি তো রয়েছি এলাহাবাদে, তাই আমরা আর পাশাপাশি বসে আর এসব কথার আলোচনা করতে পারবো না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth. তাই যেহেতু আমি তুমি পাশাপাশি নেই, তুমি অনেক দূরে রয়েছো, তবুও আই এম গোয়িং টু রাইট টু ইউ, আমি তোমাকে চিঠি লিখতে থাকবো ফ্রম টাইম টু টাইম। দেখো এটা একটা ফ্রেজ, ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে, কখনো কখনো। তাহলে আমি বাড়ি থেকে বা এখান থেকেই মাঝে মাঝে তোমাকে লিখতে থাকবো কিসের সম্পর্কে? শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। কী সম্পর্কে? শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ দি আর্থ, তাই না? অর্থাৎ এই পৃথিবীর যে সমস্ত গল্প তার বিবরণ, অ্যাকাউন্ট মানে বিবরণ, অ্যাকাউন্ট মানে কি? বিবরণ, গল্পের বিবরণ, অফ আওয়ার আর্থ আমাদের এই পৃথিবী বিশ্বের গল্প তার বিবরণ তোমাকে আমি জানাবো। শুধু তাই নয়, মেনি কান্ট্রিজ যে সমস্ত দেশ পৃথিবীতে রয়েছে, গ্রেট বড় হোক অ্যান্ড স্মল ছোটো হোক, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, অর্থাৎ পৃথিবী যত ছোট বড় যত সব দেশে বিভক্ত রয়েছে তাদের সম্পর্কে এবং এই বিশ্বের সম্পর্কে তোমাকে আমি সমস্ত গল্প বিবরণ বলবো। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি খুবই অল্পই পড়েছো ইংলিশ হিস্ট্রি মানে ইংরেজদের ইতিহাস বা ইংল্যান্ড দেশের ইতিহাস, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতীয় ইতিহাস। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটিল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড কি? একটা ছোট্ট দ্বীপ। আমরা জানি দ্বীপ হলো এমন একটি ভূখণ্ড যার চারপাশে জলভাগ দিয়ে তা বিস্তৃত, জলভাগ দিয়ে ঘেরা রয়েছে। অ্যান্ড ইন্ডিয়া ভারত, দো আ বিগ কান্ট্রি, ভারত হয়তো একটা বড় দেশ, বাট স্টিল ইট ইজ আ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। যতই বড় দেশ হয়ে যাক না কেন ভারত, তা সত্ত্বেও এই পৃথিবীর উপরিভাগে থাকা একটা ছোট্ট অংশের মতোই না, তাই না বলো? কারণ এই ভারত যতটাই বড় হয়ে যাক, এই পৃথিবীর তুলনায় ভারত অনেক একটা ক্ষুদ্র অংশ, এটাই বলা হয়েছে। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited. তাহলে যদি আমরা বা যদি তুমি এই পৃথিবী সম্পর্কে কিছু জানতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য আর্থ অফ আওয়ার্স, যদি তুমি এই পৃথিবী সম্পর্কে কিছু জানতে চাও, তাহলে উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, এই পৃথিবীতে যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সম্পর্কে ভাবতে হবে, অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এবং যে সমস্ত ভিন্ন জাতি ভিন্ন জনগোষ্ঠীর লোকেরা বসবাস করে তাদের কথা জানতে হবে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, কেবলমাত্র আমরা যে দেশে জন্মেছি সেই ছোট্ট দেশটি সম্পর্কে জানলে হবে না। অর্থাৎ পৃথিবী সম্পর্কে জানতে গেলে পৃথিবীর প্রত্যেকটি দেশ প্রত্যেকটি জনজাতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যে দেশে জন্মেছি সেই দেশ সম্পর্কে শুধু পড়লে হবে না, এটাই তিনি তার মেয়েকে বলতে চাইছেন। I am afraid I can only tell you very little in these letters of mine. আমার ভয় লাগছে, ওকে, আই এম অ্যাফ্রেড আমার ভয় লাগছে, আমি চিন্তিত। আই ক্যান টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন্ড, লেটার্স অফ মাইন্ড মানে আমার চিঠি, অর্থাৎ আমার খুব ভয় লাগছে, আমি খুবই চিন্তিত, আমি তোমাকে আমার এই চিঠিগুলির মাধ্যমে খুবই অল্প জিনিস তোমাকে বলতে পারবো। ক্যান টেল ইউ আ ভেরি লিটল,
খুবই অল্প জিনিস। বাট দ্যাট লিটিল, কিন্তু ওই অল্পটাও আই হোপ, আমি আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমার মনে আগ্রহ জন্মাবে বা তোমাকে আগ্রহী করে তুলবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এবং তোমাকে পুরো বিশ্ব সম্পর্কে ভাবিয়ে তুলবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং শুধু তাই নয়, এবং এই পৃথিবীতে বসবাসকারী যে সমস্ত জনজাতি, যে সমস্ত দেশের লোকেরা থাকছে, তাদের সম্পর্কেও তোমাকে ভাবিয়ে তুলবে। দেখো এখানে একটা কথা বলার আছে, ওটা হলো যে আমরা আমাদের দেশের সবাইকে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলি। আমরা পড়েছিলাম, আমরা জানি অনেকেই যে স্বামী বিবেকানন্দ যখন শিকাগোর ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা শুরু করেছিলেন, তখন তিনি সবাইকে সম্বোধন করেছিলেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, তাই না? উনি কিন্তু সবাইকে ভাই বোন হিসেবে সম্বোধন করেছেন। কেউ কিন্তু ওনার রক্তের ভাই বোন নয়, তবুও উনি সবাইকে ভাই বোন বলেই সম্বোধন করেছেন। অ্যান্ড দ্যাটস লাভ, অ্যান্ড দ্যাট ইজ ইউনিভার্সাল লাভ, ওটা হলো সার্বজনীন ভালোবাসার একটা পরিচয়। এখানেও জওহরলাল নেহরু নিজের কন্যা সন্তানের মধ্যে একটা ভালোবাসা এবং সার্বজনীন ভ্রাতৃত্ববোধের একটা বীজ বপন করে দিচ্ছেন, যেটা হলো, যার মাধ্যমে তিনি কী বলছেন, অল দ্য পিপল লিভিং ইন দিস ওয়ার্ল্ড আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই পৃথিবীতে যে সমস্ত লোক আমাদের পৃথিবীতে বসবাস করছেন তার সবাই আমার ভাই এবং বোন। দেখো এইটা একটা কথা আছে, কসমোপলিটান, কথাটা হলো কসমোপলিটানিজম। এর মানে কি? কসমোপলিটানিজম হলো এমন একটা অনুভূতি, যে অনুভূতির মাধ্যমে তুমি অনুভব করো যে সমগ্র পৃথিবী হলো একটা পরিবারের মতো। এখানে তুমি নিজের দেশ, নিজের জাতি, নিজের ভূখণ্ড ছাপিয়ে গিয়ে, নিজের ব্যক্তিগত স্বার্থপরতার গণ্ডিকে পেরিয়ে গিয়ে তুমি সারা বিশ্বকে নিজের পরিবার মতো তুমি বিবেচনা করছো। দ্যাট ইজ কল্ড কসমোপলিটানিজম। ওকে, বেশ, তাহলে বুঝতে পারছো। তাহলে এখানে ইন্দিরার মনে ছোটোবেলা থেকেই একটা সার্বজনীন ভ্রাতৃত্ববোধ বা ভালোবাসার বীজ বপন করা হচ্ছে। নেক্সট, when you grow up you will read about the story of the earth, যখন তুমি বড় হবে তখন তুমি পৃথিবীর গল্প সম্পর্কে পড়বে। অ্যান্ড হার পিপলস অ্যান্ড ইন ফ্যাট বুকস, ফ্যাট বুক মানে মোটা মোটা বই, অর্থাৎ উঁচু বইতে, যখন তুমি উঁচু ক্লাসে উঠবে, উপরে ক্লাসে উঠবে, তখন তুমি মোটা মোটা বড় বড় বইতে পৃথিবী সম্পর্কে, এই পৃথিবীর বিভিন্ন জাতি সম্পর্কে পড়বে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড, এবং তুমি যখন এই পৃথিবী সম্পর্কে গল্পগুলো পড়বে, তুমি এই গল্পগুলোকে তোমার পড়া অন্যান্য যে কোনো গল্প বা যে কোনো উপন্যাস তুমি যাই পড়ে থাকো না কেন, তুমি ওগুলোর থেকে পৃথিবীর গল্পটাকে তুমি বেশি ইন্টারেস্টিং বলে তুমি ফিল করবে। বুঝতে পারলে? ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি, তুমি যতই গল্প পড়ে নাও না কেন, সেই সমস্ত গল্প বা উপন্যাস থেকে তোমাকে পৃথিবীর গল্পটা বেশি ইন্টারেস্টিং মনে হবে। ইউ নো, অফকোর্স, তুমি জানো অবশ্যই, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী খুবই পুরনো। বয়স কেমন? মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরনো। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাই না? লক্ষ লক্ষ, আমরা জানি যে প্রায় 450 কোটি বছর আগে এই পৃথিবীর উৎপত্তি হয়, তাই না? অ্যান্ড আফটার আ লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, এবং দীর্ঘদিন ধরে কোনো মানুষ, কোনো নর হোক বা কোনো পুরুষ হোক, কেউই পৃথিবীতে ছিল না। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, বিফোর মানে আগে, মানুষ আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, কেবলমাত্র প্রাণীরা থাকতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ, তাহলে মানুষ আসার আগে থাকতো প্রাণীরা, পশুরা, এবং পশুরা আসার আগে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, যখন কোনো প্রকারের প্রাণ বা প্রাণের কোনো চিহ্ন এই পৃথিবীতে ছিল না। নো এক্সিস্টেন্স অফ লাইফ, কোনো প্রাণের কোনো চিহ্ন ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম। বলা হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, ইমাজিন মানে কল্পনা করা।
তাহলে আমাদের পৃথিবীকে কল্পনা করা একেবারে খুবই কঠিন। কেন? টু বি উইদাউট দেম, যে সমস্ত প্রাণীরা, যে সমস্ত পশুরা আজকে পৃথিবীতে রয়েছে, বিচরণ করছে, তাদের বাদ দিয়ে এই পৃথিবীটাকে আজকে কল্পনা করা অনেকটাই কঠিন ব্যাপার। আচ্ছা, আমি এটা ছেড়ে গেছি, এটা মানে কি? হুইচ ইজ ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন। তাহলে যে পৃথিবীটা আজকে সব ধরনের প্রাণী, অ্যানিমেলস অ্যান্ড মেন এবং মানুষ দ্বারা একেবারে পরিপূর্ণ, ফুল অফ মানে ভরে গেছে বা পরিপূর্ণ। ওকে, ফুল অফ মানে পরিপূর্ণ। নেক্সট, বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. বাট সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, এবং যারা পড়াশোনা করেছেন, অ্যান্ড থট, চিন্তাভাবনা করেছেন, আ গ্রেট ডিল অ্যাবাউট দিস, এই সমস্ত ব্যাপারে অনেকটা চিন্তাভাবনা করেছেন। টেলাস, তারা আমাদেরকে বলেন যে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, টু লিভ, পৃথিবীটা এতটাই গরম ছিল যে এটা বসবাসের যোগ্য ছিল না। অর্থাৎ এতটাই গরম, ওই তাপমাত্রায় কারোর পক্ষে বা কারোর সাধ্য ছিল না ওখানে বেঁচে থাকবে। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, যদি আমরা সেই সমস্ত সায়েন্টিস্ট বা যারা লেখালেখি পড়াশোনা করেছেন তাদের লেখা বই পড়ি, এবং স্টাডি দ্য রক্স, শিলা, ফসিল মানে জীবাশ্ম, ভূগোলে পড়েছি আমরা জীবাশ্ম, ফসিল মানে জীবাশ্ম, অর্থাৎ অনেক দিন থেকে কোনো পশু বা প্রাণী বা পাখি চাপা পড়ে যায় শিলার মধ্যে, পরবর্তীকালে ওই পাখি বা পশুর ছাপটা থেকে যায়, ওটা হলো ফসিল। তাহলে আমরা যদি জীবাশ্ম, শিলা, রক মানে শিলা নিয়ে পড়াশোনা করি, উই ক্যান আওয়ার সেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। যদি আমরা তাদের বই পড়ি অথবা আমরা যদি নিজেও শিলা, জীবাশ্ম নিয়ে পড়াশোনা করি, তাহলে আমরা উই ক্যান আওয়ার সেলফ সি, আমরা নিজেরাই বুঝতে পারবো যে ইয়াস দিস মাস্ট হ্যাভ বিন সো, হ্যাঁ তাই তো, বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা যা বলেছিলেন ব্যাপারটা সেই রকমই। ঠিক আছে, তোমাদেরকে ইউনিট 1 পর্যন্ত পড়ানো হলো। এবার দেখো, তোমাদের গ্রামারের পার্সপেক্টিভ থেকে কিছু বলার আছে। ঠিক আছে, যেমন ধরো এইখানে হোয়েন ইউ অ্যান্ড আই আর, এবারে আমরা সবাই তো অভ্যস্ত আয়ের পর অ্যাম বসে, আয়ের পর অ্যাম বসে। এবারে বলে স্যার এখানে আয়ের পর আর কেন, তাই না? এবারে দেখো, এই বাক্যে সাবজেক্ট হলো শুধু আই নয়, ইউ আর আই মিলিয়ে দুটো হলো সাবজেক্ট। এখানে ইউ মানে তুমি, আই মানে আমি, তাহলে এখানে সাবজেক্ট তো দুজন না, অর্থাৎ প্লুরাল নাম্বার। তাহলে এই আরটা বসেছে প্লুরাল নাম্বারের জন্য, আইয়ের জন্য নয়। ইউ অ্যান্ড আই মিলিয়ে আর বসেছে। ঠিক আছে, এবারে আর একটা জিনিস, ওটা হলো ওটা জানার হলো, ওটা যে ওটা হলো যে দেখো এখানে ইউ অ্যান্ড আই বলেছে, এবার যেমন ধরো একটা বাংলা আমি বাক্য বলছি, তুমি আমি রাম স্কুলে যাব, তুমি আমি রাম স্কুলে যাব। এবার ইংরেজি লেখার সময় কি তুমি কি করবে? তুমির বদলে ইউ বসাবে, তারপর আই বসাবে, তারপর রাম বসাবে, তাই তো? এরকম বসাবে। যদি এরকম বসাও তাহলে ওটা হয়ে যাবে একেবারে ভুল কেন? এবার দেখো, এখানে তুমি আমি রাম হলো তিনটা ভিন্ন ভিন্ন পার্সন। তুমি হলো সেকেন্ড পার্সন, আমি ফার্স্ট পার্সন, রাম থার্ড পার্সন। যদি কোনো বাক্যে একাধিক পার্সনকে আমরা সাবজেক্ট হিসেবে লিখতে চাই, তাহলে ওই সাবজেক্ট বা ওই পার্সনের ক্রম হবে, প্রথমে বসাবো সেকেন্ড পার্সন, তারপর বসাবো থার্ড পার্সন, তারপর বসাবো ফার্স্ট পার্সন। অর্থাৎ এখানে বাংলায় হয়তো লেখা আছে তুমি আমি রাম, তাহলে আমাকে কিন্তু ইংরেজিতে লিখতে হবে প্রথমে ইউ, তারপরে থার্ড পার্সন রাম, তারপরে আই।
ইউ রাম আই, ইউ আই রাম লিখলে ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি শিখতে পারলাম, যে একাধিক পার্সনকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে ওই পার্সন বা সাবজেক্টের ক্রম কেমন হবে, সর্বপ্রথমে আমরা সেকেন্ড পার্সন বসাবো, তারপর থার্ড পার্সন বসাবো, তারপর ফার্স্ট পার্সন বসাবো। ঠিক আছে, এটা হলো প্রথম একটা কেস। ওকে, এবারে এই কেসটা একেবারে উল্টে যাবে যদি একটু নেগেটিভ হয়ে যায়। যেমন ধরো কোন কেসে, দোষ স্বীকার করার ক্ষেত্রে তুমি তোমার ভুলটা স্বীকার করছো, দোষ স্বীকার করছো। যেমন ধরো রাম আমি তুমি দায়ী বা দোষী, তোমরা দোষগুলো স্বীকার করে নিচ্ছ। তাহলে এর একেবারে সিকোয়েন্সটা একেবারে পাল্টে যাবে, ফার্স্ট থার্ড সেকেন্ড। প্রথমে ফার্স্ট পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর সেকেন্ড পার্সন। তাহলে যদি কোনো পজিটিভ সেন্সে ইউজ করি, ধরো তুমি আমি রাম স্কুলে যাচ্ছি, তাহলে সেকেন্ড পার্সন ফার্স্ট মানে ইউ, তারপর থার্ড রাম, তারপর ফার্স্ট আই, মানে ইউ রাম অ্যান্ড আই উইল গো টু স্কুল। কিন্তু এবার দেখো, যদি এখানে বলা হচ্ছে যে দোষ স্বীকার করা হচ্ছে, ধরো তোমরা তিনজন চুরি করেছো, তা চুরি করার পর তুমি বলছো যে হ্যাঁ আমি রাম আর তুমি দায়, তাহলে দোষ স্বীকার করার ক্ষেত্রে এটা সেকেন্ড থার্ড ফার্স্ট না, একেবারে উল্টে যাবে, ফার্স্ট থার্ড সেকেন্ড। আই রাম অ্যান্ড ইউ আর গিলটি, আই রাম ফার্স্ট থার্ড তারপর সেকেন্ড ইউ আর গিলটি। আশা করি বুঝতে পারলে জিনিসটা। আচ্ছা, এবারে এটা বলার পরে আরেকটা আমরা জিনিস দেখব, যে দেখো এখানে এখানে এই যে অ্যান্সার, আমরা ছোটোবেলা থেকে সবাই মাথায় কি ঢুকিয়ে নিয়েছি যে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো নাউন ফর্ম, এই জিনিসগুলো ভার্ব ফর্ম। কিন্তু দেখো আমরা অনেক এমন নাউন জানি যেগুলো শুধু নাউন নয়, যাকে ওই শব্দ, একই শব্দকে ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন অ্যান্সার মানে উত্তর, তোমরা কি বলবে যে আই নো দ্য অ্যান্সার, আমি উত্তরটা জানি। কিন্তু এখানে যদি বলি আই নো দ্য অ্যান্সার, এখানে অ্যান্সারটা নাউন হচ্ছে। কিন্তু দেখো এখানে লেখক যেটা ইউজ করেছেন, আই ট্রাই টু অ্যান্সার, এখানে অ্যান্সারটা আর নাউন নয়, এখানে ভার্ব হয়ে গেছে। তাহলে এটা ক্লিয়ার আজকে করে নাও যে আমরা যে সমস্ত চিরাচরিত প্রথায় আমরা শিখে আসছি যে এই শব্দটা নাউন, বাট নট দ্যাট অ্যাট অল। ওকে, তাহলে ব্যাপারটা কি, একই শব্দকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, আবার একই শব্দকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল দিই, খুব সুন্দর সুন্দর এক্সাম্পল রয়েছে দেখো। আচ্ছা, প্রথমে একটা এক্সাম্পল দিই, ওটা হলো ফেস, এফ এ সি ই, ফেস। ফেস মানে আমরা যেটা নাউন মানে যেটা মুখ জানি, মুখ, তাই না। হি হ্যাজ এ ব্রাইট ফেস, তার একটা উজ্জ্বল চকচকে দেখতে সুন্দর মুখ আছে। এখানে ফেস তো একেবারে নাউন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওকে, বাট এই একই ফেসকে আমি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরো আমরা বাংলায় বলি যে আমি উত্তর দিকে মুখ করে আছি, ওটা ইংরেজি কী বলবে, আমি বলবো আই অ্যাম ফেসিং নর্থ, আই অ্যাম ফেসিং নর্থ। দেখো এখানে আর ফেস কিন্তু আর নাউন রইল না, যে ফেসকে আমি একটু আগে নাউন ব্যবহার করলাম, এখানে আমি ফেসকে ভার্ব হিসেবে ব্যবহার করছি, অ্যাম ফেসিং ভার্ব। ওকে, নেক্সট আরেকটা দেখো, যেটা বলি অথর, AUTHOR, অথর মানে যদি নাউন হয়ে লেখক, আমরা কি বলি যে হি ইজ অ্যান অথর, তিনি একজন লেখক। এখানে অথর হলো একটা নাউন, এটাতে কোনো সন্দেহ নেই। এবার ওই একই অথরকে আমরা কী লিখতে পারি, ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে ওখানে অথর মানে কি হয়ে যাবে, অথর মানে হয়ে যাবে টু রাইট বা রচনা করা বা লেখা, এটা হয়ে যাবে ভার্ব। যেমন ধরো
আই authored a book last year. আমি গত বছরে একটা বই লিখেছিলাম, এখানে আর অথর কিন্তু আর নাউন নেই, অথর ইজ হেয়ার আ ভার্ব। তাহলে আমরা অথরকে নাউন দেখলাম, আবার অথরকে ভার্বও দেখলাম। দেখো আর একটা যদি এক্সাম্পল দিই, ফ্যান, FN, ফ্যান মানে কি আমরা জানি, সবাই ওটা কি নাউন। আই হ্যাভ এ ফ্যান, আমার একটা পাখা আছে, একেবারে সিম্পল যদি বলি আই হ্যাভ এ ফ্যান। ওকে, এবার দেখো ফ্যান মানে আরেকটা, ওটা কি, ফ্যান মানে যেটা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, ধরো হি ইজ ফ্যানিং দ্য হট স্যুপ। একটা তরকারি বানানো হয়েছে যেটা খুব গরম, আমরা কি করি, পাখা দিয়ে ওটাকে ঠান্ডা করি, ওখানে ফ্যান মানে ভার্ব হয়ে গেল। যে ফ্যান আমি দেখলাম নাউন ছিল, ওই ফ্যান আবার কি হয়ে গেল, ভার্ব হয়ে গেল। হি ইজ ফ্যানিং দ্য হট স্যুপ, সে গরম স্যুপের ওপর সে ফ্যান করছে, অর্থাৎ এখানে ফ্যানটা কী হয়ে গেল, ভার্ব হয়ে গেল। দেখো তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। তাহলে আমরা প্রথমে ক্লিয়ার করলাম যে বিভিন্ন পার্সনের সাবজেক্ট ব্যবহার করার জন্য ক্রম হয়ে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফোর্থ পার্সন। এবার আমরা জানলাম যে কয়েকটা নাউন আমরা জানি যেগুলো নাউন হিসেবে, ওগুলোকে ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতটা হলো। আচ্ছা, এইখানে আরেকটা বলার আছে, দেখো এখানে আমাদের লেখক বারবার একটা শব্দ ব্যবহার করছেন, পিপলস পিপলস পিপলস, তাই না? তো পিপলস, দেখো আমরা জানি যে পিপল শব্দটাই হলো একটা প্লুরাল নাম্বার, PEOPLE। পিপল শব্দটা একটা কালেকটিভ নাউন, জানো, কালেকটিভ নাউন। যেমন ধরো অডিয়েন্স, AUDIENC, অডিয়েন্স মানে কি, শ্রোতাবর্গ। অর্থাৎ অডিয়েন্স বলো, পিপল বলো, টিম বলো, এই সমস্ত শব্দগুলো যে কী বোঝায়, যে অনেকজন ব্যক্তি, এদের সমষ্টিকে বোঝায় পিপল। কিন্তু এটা অলরেডি পিপল মানে প্লুরাল নাম্বার করা আছে, বাট তা সত্ত্বেও আমাদের লেখক বারবার পিপলস, PEOPLES, অর্থাৎ অলরেডি প্লুরাল করা আছে, তার সঙ্গে আবার ডাবল প্লুরাল করা হচ্ছে, এটা তো যুক্তিযুক্ত নয়। অর্থাৎ এখানে পিপল মানে লোকজন নয়, পিপল মানে লোকজন, বাট পিপলস যখন এস যোগ করা হবে তখন বুঝে নেবে যে নেশন বা অন্য জাতির কথা বলা হচ্ছে, নেশন বা জাতির কথা বলা হচ্ছে। আর যদি এক্সাম্পল দেই, দ্য পিপলস অফ আফ্রিকা আর নাইস। আফ্রিকার এখানে পিপল বলেনি, পিপলস, অর্থাৎ আফ্রিকার বিভিন্ন জনজাতি এরা খুবই ভালো, ওরা খুবই ভালো। এটা এস যোগ করলাম, যদি এমনি পিপল বলি, দ্য পিপল আর বিজি, অর্থাৎ এখানে হবে লোকজনেরা সবাই ব্যস্ত রয়েছে। তো লোকজনেরা সবাই ব্যস্ত, এখানে পিপল, বাট যখন আমি পিপলের সঙ্গে এস যোগ করব, পিপলস, এটার মানে হয়ে যাবে জনজাতি বা জাতি বা রেস বা নেশন, ওটার মানে পাল্টে যাবে। ওকে, নেক্সট আর একটা বলার আছে, দেখো একেবারে শেষ বাক্যে যেটা বলা আছে, দেখো এই যে দ্য আর্থ ওয়াজ টু হট ফর টু লিভ অন ইট। এখানে ইউজ করা হয়েছে TWO2TO2। এটা হলো একটা বিশেষ ধরনের বাক্যের গঠন, যেখানে দেখে মনে হচ্ছে যে এই বাক্যে কোনো নো নট নেই, অর্থাৎ দেখে মনে হচ্ছে এটা হাঁ বাচক বাক্য, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে না বাচক বাক্য। আমি যদি একটা উদাহরণ দিই, আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক। এর মানে তোমরা প্রথমে শুনলে মনে হবে যে আমি ক্লান্ত আর আমি হেঁটে যাচ্ছি, তেমনটা নয়। এর মানে হলো আমি এতটাই ক্লান্ত যে আমি হাঁটতে পারছি না। তাই জন্য এখানে বলা হয়েছে দ্য আর্থ ওয়াজ টু হট, দ্য আর্থ ওয়াজ টু হট টু লিভ। পৃথিবী এতটাই গরম ছিল, এতটাই উত্তপ্ত ছিল যে ওখানে বসবাস করা যেত না। ওকে, তো এটা তোমরা জানতে পারলে যে TWO2, তারপর
একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপর TO2 থাকবে, তারপর ভার্ব থাকবে। এটা দেখতে পজিটিভ মনে হলেও আসলে এর অর্থ নেগেটিভ হয়ে যায়। আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক, আমি এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারছি না। দ্য আর্থ ওয়াজ টু হট টু লিভ, পৃথিবী এতটাই গরম ছিল যে বসবাস করা যেত না। ঠিক আছে, আচ্ছা এইগুলো ছিল তোমাদের গ্রামারের পার্সপেক্টিভ থেকে এতটাই বলার ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবারে আজকে এতটা থাকলো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।